शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। নিজের সংসদীয় এলাকায় করোনা পরিস্থিতির সংকটকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র গড় হাজির থাকার বিষয়টিতে লাগলো রাজনৈতিক রং। মন্ত্রী মলয় ঘটক, মেয়র জিতেন্দ্র তিওয়ারি, জেলা চেয়ারম্যান ভীর সিদ্ধার্থন দাসু, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতারা একযোগে বাবুল সুপ্রিয়র ভূমিকার সমালোচনায় মুখর হলেন। বাবুলকে সমর্থন বিজেপির জেলা নেতৃত্বের। একটি জমি বেআইনিভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগকে ঘিরে দুপক্ষের সংঘর্ষে উত্তেজনা দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায়। ইটের খায় জখম দুজন। অভিযোগ, ভাঙচুর চালানো হয় এলাকার মোবাইল দোকানেও। পরিস্থিতি স্বাভাবিক করতে আসরে নামলো বিশাল পুলিশ বাহিনী। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কাউন্সিলরের। করোনা আবহে মিউনিসিপাল মার্কেট অস্থায়ীভাবে বার্নস প্লটের সার্কাস ময়দানে স্থানান্তরিত হওয়ার পর বৃষ্টিতে জমা কাদা জলে সমস্যায় পড়া ক্রেতা বিক্রেতাদের সমস্যার কথা শুনে রানীগঞ্জ এলাকা পরিদর্শন করলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। দিলেন সমস্যা সমাধানের আশ্বাসও। রানীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকাও পরিদর্শন সারেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আসানসোলের গুজরাটি ভবনে কর্মী সভায় যোগ দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। কেন্দ্রের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন সায়ন্তন। নানা ইস্যুতে রাজ্যের শাসক সরকারকে আক্রমণ করলেন তিনি। আমফান মোকাবিলায় রাজ্যের বিভিন্ন এলাকায় ত্রাণ পাঠাতে বিশেষ বাস রওনা দিল আসানসোল থেকে। দেবাশিস ঘটক স্মৃতি রক্ষা কমিটির পক্ষে ত্রাণ পাঠানোর বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। বিশ্ব রক্তদাতা দিবসে রক্তের আকাল মেটাতে শিল্পাঞ্চল জুড়ে কর্মসূচি। দুর্গাপুরে রক্তদান শিবিরের পাশাপাশি বিভিন্ন কলকারখানার মালিকদের কারখানা চত্বরে গাছ লাগানোর বার্তা বড় চেয়ারম্যানের। উপস্থিত ছিলেন মেয়র, বিধায়ক, মহকুমা শাসক। রানীগঞ্জের রানীশাহের কদমডাঙ্গা জোড়া মন্দির এলাকায় দুস্থদের মধ্যে বিতরণ করা হলো মাস্ক ও স্যানিটাইজার। পাবলিক টাইমস ও গ্লোবাল ডায়াগনস্টিক্স যৌথভাবে এই উদ্যোগকে বাস্তবায়িত করতে এগিয়ে এলো। কয়লা ব্লক বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা কয়লা শিল্পে ধর্মঘটে সামিল হওয়ার হুঁশিয়ারি দিলেন। আসানসোলে আয়োজিত বৈঠকে শ্রমিক সংগঠনের সদস্যরা আন্দোলনের রূপরেখা তৈরি করলেন। দুর্গাপুরের বিড়লা সিমেন্ট কারখানার ঠিকা শ্রমিকেরা লকডাউনে বকেয়া বেতনের দাবিতে সরব হয়ে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন। কর্তৃপক্ষ মন মর্জি মাফিক বেতন দিচ্ছে বলে অভিযোগ তুললেন তারা। 5 দিনের মধ্যে পুরো বেতন প্রদানের দাবি কারখানা কর্তৃপক্ষের। आसनसोल लोकसभा केंद्र के बीजेपी सांसद एवं केंद्रीय राज्य मंत्री बाबुल सुप्रियो के अपने संसदीय क्षेत्र में गैर हाजिर रहने का मामला ने पकड़ा राजनीतिक रंग। मंत्री मलय घटक, मेयर जितेंद्र तिवारी, जिला चेयरमैन भीर सिद्धार्थन दासु, विधायक तापस बनर्जी समेत वरिष्ठ तृणमूल नेताओं ने कोरोना संकट काल में बाबुल सुप्रियो की भूमिका पर कई सवाल खड़े किए हैं। अपने संसदीय क्षेत्र आसनसोल में नदारद रहने के मुद्दे पर बाबुल सुप्रियो के समर्थन में आए बीजेपी जिला नेतृत्व।
आसनसोल लोकसभा केंद्र से लगातार दूसरी बार भाजपा की टिकट पर सांसद निर्वाचित एवं केंद्र की एनडीए 1 एनडीए 2 सरकार में दो बार केंद्रीय राज्य मंत्री, जी हां, हम बात कर रहे हैं गायक बाबुल सुप्रियो बड़ाल जी की। आखिरकार सांसद एवं केंद्रीय राज्य मंत्री बाबुल सुप्रियो पर बार बार क्यों अपने संसदीय क्षेत्र से नदारद होने के आरोप लगते आ रहे हैं? क्यों अपने संसदीय क्षेत्र में बार बार लंबे समय तक नदारद रहकर विरोधियों को हमला करने का मौका देते आ रहे हैं? आसनसोल लोकसभा केंद्र से दूसरी बार सांसद चुने जाने के बावजूद भी क्यों बाबुल सुप्रियो बड़ाल को एक पर्यटक कहा जाता है? इन सारे सवालों का जवाब देने के लिए विरोधियों के प्रतिदिन तीखे हमले का शिकार होना पड़ता है सांसद बाबुल सुप्रियो को। और ये हकीकत भी है कि इन विरोधियों के इन हमलों का जवाब दे पाने में सांसद एवं केंद्रीय राज्य मंत्री बाबुल सुप्रियो अब तक असमर्थ दिखे। सांसद बाबुल सुप्रियो को अपने संसदीय क्षेत्र में नहीं रहने का खामियाजा हमेशा भाजपा के स्थानीय नेतृत्व को भरना पड़ा है। राज्य की सत्तारूढ़ तृणमूल कांग्रेस सरकार के नेताओं के इन सवालों के जवाब न दे पाने का खामियाजा भाजपा के आम कार्यकर्ता से लेकर समर्थकों तक उठाना पड़ता है। कोरोना वायरस संक्रमण से फैली विश्वव्यापी महामारी से बाबुल सुप्रियो के संसदीय क्षेत्र आसनसोल भी अछूता नहीं रहा। यहाँ भी कोरोना वायरस के संक्रमण से लोग ग्रसित भी हुए और मारे भी गए, लेकिन इस कोरोना संकट काल में भाजपा सांसद फिर भी अपने संसदीय क्षेत्र में नजर नहीं आए। कोरोना वायरस से फैली इस महामारी एवं संकट की घड़ी में बाबुल सुप्रियो को अपनी संसदीय क्षेत्र की जनता के साथ रहना नैतिकता और जिम्मेदारी दोनों ही रूपों में बेहद आवश्यक था। ऐसा इसीलिए क्योंकि आसनसोल की जनता ने उन्हें दोबारा अपना सांसद चुना। इस नाते विरोधियों के सवालों के जवाब देना उनकी नैतिक जिम्मेदारी है। आखिर क्यों इस संकट की घड़ी में अपने संसदीय क्षेत्र को छोड़कर एक जगह अपने आप को केंद्रित कर रखा है? सांसद बाबुल सुप्रियो के इस गैर राजनीतिक रवैये से न सिर्फ संसदीय क्षेत्र के बासिंदे बल्कि भाजपा के कर्मी एवं समर्थकों को भी राजनीतिक तौर से ठेस पहुंच रही है। ये बात 16 आने सत्य है कि बाबुल सुप्रियो के लगातार दूसरी बार सांसद निर्वाचित होने के पीछे मोदी मैजिक ही सबसे बड़ा फैक्टर रहा है। कुछ लोगों का तो यह भी कहना है कि बाबुल सुप्रियो मोदी मैजिक से सांसद तो बन सकते हैं, लेकिन अपने संसदीय क्षेत्र की किसी भी विधानसभा क्षेत्र से विधायक का चुनाव नहीं जीत सकते। खैर, जीत हार का खेल तो विरोधी एवं सत्ता दल के बीच चलती ही रहती है, परंतु इसके बाद अपने क्षेत्र के बासिंदे, कार्यकर्ता एवं समर्थकों के प्रति जिम्मेदारी उठाने की क्षमता और प्रयास से ही प्रतीत होता है कि आपके क्षेत्र का सांसद कैसा है। चलिए थोड़ी देर के लिए मान लेते हैं कि कोरोना संकट काल में बाबुल सुप्रियो अपने संसदीय क्षेत्र में आते तो उन्हें क्वारंटीन कर दिया जाता, किंतु इसके पश्चात भी वो रहते तो अपने संसदीय क्षेत्र में ही ना। भाजपा के कार्यकर्ता एवं स्थानीय नेतृत्व भले ही इस बात को स्वीकार करे या ना करे, परंतु सांसद के इस गैर राजनीतिक रवैये का खामियाजा प्रत्यक्ष एवं अप्रत्यक्ष रूप से भाजपा के स्थानीय नेतृत्व को ही उठाना पड़ रहा है। फिर चाहे वो रानीगंज थाने का घेराव करते भाजपा कार्यकर्ताओं पर पुलिस के लाठीचार्ज का मामला हो या फिर लाउदुआ थाने में ज्ञापन देने पहुंचे भाजपा के जिला अध्यक्ष लखन घोड़ुई के ऊपर हमला करने का मामला, आसनसोल नगर निगम के मेयर, पांडवेश्वर विधानसभा क्षेत्र के विधायक एवं पश्चिम वर्धमान जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष जितेंद्र कुमार तिवारी ने सांसद के गैर हाजिर रहने का मामला बार बार उठाकर उन पर तीखा प्रहार किया है। फिर चाहे वो सोशल मीडिया हो या संवाददाता सम्मेलन, मेयर जितेंद्र तिवारी का एक ही कहना है, कोरोना संकट काल में बाबुल सुप्रियो अपने संसदीय क्षेत्र में क्यों गैर हाजिर हैं? कोरोना संकट के इस घड़ी में सांसद बाबुल सुप्रियो क्यों अपने संसदीय क्षेत्र की अनदेखी कर रहे हैं? भले ही तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष जितेंद्र कुमार तिवारी के यह सारे सवाल बाबुल सुप्रियो पर राजनीति से प्रेरित है, परंतु सत्य तो यही है कि इस कोरोना संकट काल में लॉकडाउन 1 से लेकर अनलॉक 1 तक किसी भी दिन बाबुल सुप्रियो अपने संसदीय क्षेत्र में नजर नहीं आए। আমাদের মাননীয় সাংসদ বাবুল সুপ্রিয় যখন তার আসানসোলে মানুষের পাশে থাকা দরকার ছিল, তখন কখন বোম্বে থেকে কখনো দিল্লি থেকে তার হেয়ার কাটিং কেমন আছে, তিনি কিভাবে জিম করছেন, কিভাবে মোটরসাইকেলে ঘুরছেন, সেসব ফটো পোস্ট করেছেন। শুধু তাই না, ইভেন কোভিড পেশেন্টদের
আইডেন্টিটি ডিসক্লোজ করে দিয়েছে যাতে তারা বিপদে পড়ে যায়, এবং তারা আসানসোলের মানুষ যে তাকে বারবার সমর্থন জানিয়েছে, তিনি বারবার এমপি হয়েছেন, আসানসোলের মানুষের পাশে তিনি দাঁড়াননি, মান্ডবেশ্বরের মানুষের পাশে দাঁড়াননি। बाबुल सुप्रियो के गैर हाजिर होने का मुद्दा तृणमूल कांग्रेस के लिए नया नहीं है। इसके पूर्व भी सांसद बाबुल सुप्रियो के गैर हाजिर होने का मामला उठाया गया है। इतना ही नहीं, गैर हाजिर होने की गुमशुदगी की रिपोर्ट भी रानीगंज के नीमचा पुलिस फाड़ी में दर्ज कराई गई थी। गैर हाजिर होने का मामला उठाकर तृणमूल के सभी विधायक एवं जिला नेतृत्व सांसद बाबुल सुप्रियो पर हमला करते दिख रहे हैं। पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के चेयरमैन भी शिवदासन दासु ने भी बाबुल सुप्रियो के कोरोना संकट काल में उनकी गैर हाजिर होने की भूमिका पर सवाल खड़े किए। आसनसोल आने में उसको क्या तकलीफ है? वो जब कलकत्ता आ सकता है तो आसनसोल क्यों नहीं आए? इसको बीजेपी के नेता को भी पूछना चाहिए था, काहे उनका चुप बेटा है आसनसोल क्यों नहीं आ रहा? कल तृणमूल कांग्रेस के ऊपर वार करके चलेंगे नहीं ना, आपको उसको पूछना चाहिए। आप यहाँ के एमपी है तो ये समय आपकी दुख का समय, ये जो समय प्रत्येक आदमी को अपना तकलीफ पहुंच जाए, कुछ ना कुछ तकलीफ, तो इसको साथ देने के लिए आपको आना चाहिए था, और आप ना आके तृणमूल का नेत्री हमारा मुख्यमंत्री हमारा पार्टी नेतृत्व के ऊपर वार कर रहा हूँ। हालांकि बाबुल सुप्रियो के गैर हाजिर होने के मुद्दे के समर्थन में आसनसोल के भाजपा नेता सामने आए हैं। आसनसोल भाजपा जिला नेतृत्व अपने सांसद बाबुल सुप्रियो के गैर हाजिर होने के बारे में बताया कि अगर वो आसनसोल में होते तो मेयर जितेंद्र तिवारी उन्हें क्वारंटीन कर देते। बाबुल सुप्रियो दूर रहकर भी अपने संसदीय क्षेत्र के लोगों के लिए काम कर रहे हैं। বাবুল সুপ্রিয় কেন আসানসোলে উপস্থিত নেই বা ওনার এই ঘটনাক্রমে কোনো আসানসোলে তার কোনো ভূমিকা নেই, এই সম্বন্ধে তিনি প্রেস কনফারেন্সে অভিযোগ করেছেন। আর আসানসোলের সাংসদ মাননীয় মন্ত্রী তথা বাবুল সুপ্রিয়র প্রতিনিধি রূপে আমরা যারা আসানসোলে আছি, প্রতিনিধির পক্ষ থেকে আজকে আমরা সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে আপনাদের কাছে ওনার যে ভূমিকা আছে আসানসোলের এই করোনার ঘটনার কার্যক্রমে এবং উনি কি করেছেন, এবং আসানসোলের তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি আছেন তিনি যে মিথ্যা কথা বলছেন, মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছেন, সেই বিষয়ে কাউন্টার করবার জন্যই, তার প্রতিবাদ করবার জন্য আজকে আমরা এখানে উপস্থিত। উনি অভিযোগ করছেন সাংবাদিক সম্মেলনে যে করোনায় যখন সারা দেশ আক্রান্ত, লকডাউন যখন চলছে, তখন আসানসোলের সাংসদকে নাকি পাওয়া যায়নি। কিন্তু একটা কথা জানিয়ে রাখতে চাই, যারা মনে করছেন আসানসোলের মানুষের আশপাশে ঘুরঘুর করে মানুষের মনের মধ্যে আছেন, তাহলে ভুল করছেন। কিন্তু দূরের থেকেও মানুষের কত কাছে থাকা যায়, মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করা যায়, তার উদাহরণ হলো আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মহাশয়। স্বভাবতই আপনারা প্রশ্ন করবেন কিভাবে সেটা সম্ভব। আপনাদের জানিয়ে রাখতে চাই, উনি পরিবেশ দপ্তরের, বন দপ্তরের মন্ত্রী, এবং ওনার পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে কাপড়ের ব্যাগে করে, অর্থাৎ কাপড়ের থলি করে আমরা ওনার দেওয়া ত্রাণ, চাল, ডাল, আলু এবং তেল, বিস্কুট, এগুলো আমরা প্রায় 20,000 থলি আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলাম আসানসোল লোকসভার অন্তর্গত অঞ্চলের মধ্যে। ऐसा हल केवल मात्र आसनसोल लोकसभा केंद्र का नहीं है। वर्धमान दुर्गापुर लोकसभा केंद्र के भी भाजपा सांसद सुरेंद्र सिंह आलूवालिया कोरोना संकट काल में अपने संसदीय क्षेत्र की जनता के साथ नहीं दिखे। भले ही आलूवालिया का राजनीतिक क्षेत्र भूमि पश्चिम बंगाल राज्य न हो, लेकिन सांसद बाबुल सुप्रियो का तो राजनीतिक क्षेत्र भूमि पश्चिम बंगाल ही है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুরে গান্ধী মোড়ের কাছে একটি জমিকে বেআইনিভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগকে ঘিরে দু দলের সংঘর্ষ
ও উত্তেজনা। ঘটনায় ইটের ঘায়ে জখম হলেন দুজন। ভাঙচুর চালানো হয় এলাকার একটি মোবাইল দোকানে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কাউন্সিলরের। দুর্গাপুরের গান্ধী মোড়ের কাছে দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনে থাকা একটি জমিকে ঘিরে বিবাদের সূত্রপাত ঘটল। দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনে থাকা ওই জমি অর্থের বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ফরিদপুর এলাকার দুই যুবকের বিরুদ্ধে। রবিবার সকালে ওই জায়গায় পৌঁছে কাজ শুরু করে দেয় ওই দুই যুবক বলে অভিযোগ। এরপরই এই ঘটনা ঘিরে সংঘর্ষ বাঁধে দুপক্ষের মধ্যে। উত্তেজনাময় পরিস্থিতির মাঝেই অবৈধ কারবারিদের ছোড়া ইটের আঘাতে গুরুতর জখম হন বিরসা কোড়া নামের এক যুবক। মাথায় গুরুতর চোট পেয়ে তাকে ভর্তি করানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনায় আরও একজন গুরুতর জখম হয়েছেন, তাকে ভর্তি করানো হয় গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়, তবে পুলিশকে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয়। এলাকার একটি মোবাইল দোকানেও চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। দোকানে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর নগর নিগমের 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভূঁইয়ের অভিযোগ, ফরিদপুর এলাকার অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধেই। তারা এলাকায় কার্যত ত্রাস তৈরি করেছে বলে অভিযোগ তোলেন তিনি। কোনো কিছুর প্রতিবাদ করতে গেলেই এই ধরনের অশান্তির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তার। আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ, এমনটাই জানালেন তিনি। এই আমাদের ওয়ার্ডে হেলথ ওয়ার্ডের জাস্ট অপোজিটে ওইখানটায় আমাদের 33 নম্বরে কিছু ছেলে এসে ওরা জেসিবি দিয়ে জায়গাটি প্লেন করছে এবং জায়গাটি বিক্রি করছে। তা আমরা শুনে আমি তখন বললাম, যা তোরা যা, ওটা কাজটা বল বন্ধ করতে। আমি প্রশাসনকেও খবর দিই। নিয়ে তখন ওরা গিয়ে বলে, এটা তো আমাদের রোড, এটা কি হচ্ছে। ওই বলাতে দুজনের মধ্যে একটা কথা কাটাকাটি হয়। নিয়ে প্রশাসন তখন এসেও যায়। প্রবীরবাবু ছিলেন, উনি বলেন যে আপনারা নিজেরা বসে একটা ঠিক করুন। তা আমরা বললাম ঠিক আছে বসবো, এটা ওরা কেন করবে, আমরা তো 33 নম্বর ওয়ার্ডে যাই না, ওরা 21 নম্বর ওয়ার্ডে থেকে এসব কী হচ্ছে। তখন ওটা বলার পর ওরা চলে যায়। তার ঠিক আধ ঘন্টা পর হঠাৎ ওরা প্রায় 150-200 ছেলে মদ্যপ অবস্থায় এসে এখানে সন্দীপ সাহানি বলে একটি ছেলে আছে আমাদের আচি কলোনি, তার দোকান ভাঙচুর করে এবং মহিলাদের গায়ে হাত দেয়। এই হচ্ছে আসল। তার একটি ছেলে যেহেতু আমাদের ওয়ার্ডে, সে ওখানে দোকান করে খেত, ওকে এমন মেরেছে, মাথা এখানে থানিক ছুঁড়ে মারাতে ওর মাথায় খুব বিশ্রীভাবে ফেটে গেছে, প্রচুর রক্তপাত হয়। ওকে বিধাননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আরও 2-4 ছেলেকে খুব মারধর করে। তা ওরাও বিধাননগর হসপিটালে। এরা কোনো দলের না, এরা পুরোপুরি অসামাজিক কাজকর্ম করে, অ্যান্টি সোশ্যাল। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। করোনা জমায়েত এড়াতে রানীগঞ্জের শিব মন্দির রোডের মিউনিসিপাল মার্কেট অস্থায়ীভাবে রানীগঞ্জের বার্নস প্লটের সার্কাস ময়দানে স্থানান্তরিত করা হয়। তবে বৃষ্টিতে কাদা জল জমে সমস্যায় পড়েছেন ক্রেতা বিক্রেতারা। সমস্যার কথা শুনে রবিবার সার্কাস ময়দানের অস্থায়ী বাজার পরিদর্শন করে গেলেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। দিলেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস। এদিন রানীগঞ্জ বাস স্ট্যান্ডও পরিদর্শন সারেন তিনি। করোনা মোকাবিলায় জমায়েত এড়াতে রানীগঞ্জের শিব মন্দির রোডের মিউনিসিপাল মার্কেট অস্থায়ীভাবে রানীগঞ্জের বার্নস প্লটের সার্কাস ময়দানে স্থানান্তরিত করা হয়। তবে বৃষ্টির জন্য সার্কাস ময়দানের অবস্থা তথৈবচ। কাদা জল জমে থাকায় বাজার করতে আসা ক্রেতারা একদিকে যেমন সমস্যায় পড়েছেন, তেমনি বিক্রেতারাও পড়েছেন সমস্যায়। ক্রেতা বিক্রেতাদের সমস্যার কথা শুনে রবিবার সার্কাস ময়দানের অস্থায়ী বাজার পরিদর্শন করে গেলেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। তার সঙ্গে ছিলেন এমআইসি দিব্যেন্দু ভগত, বড় চেয়ারপারসন সঙ্গীতা সারদা সহ বড় কার্যালয়ের অন্যান্য আধিকারিকেরা। বাজারের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানালেন মেয়র। বলেছিলাম যে আমাদের রানীগঞ্জে এখানে যে সবজি মার্কেট করে, সেখানে বেশ কিছু জায়গায় জল জমে গেছে, যেখানে ওই আমাদের মুরগি টুরগি বিক্রি হয়, সেখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না। সেটা আমাদের কর্পোরেশন তরফ থেকে যা করণীয় সেটা আমি নির্দেশ দিয়ে গেলাম। আমাদের ইঞ্জিনিয়ার আছেন, বড় চেয়ারম্যান আছেন, এমআইসির আছেন, ওনাদেরকেও বললাম ওনারা নিজের তরফ থেকে দেখবেন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। 2-3 দিনের মধ্যে এটা আমরা চেঞ্জ করতে পেয়েছিলাম বলে এসেছিলাম, দেখলাম হ্যাঁ কিছুটা হলেও ওদের অভিযোগ ঠিক, তো সেটা আমরা কাল থেকে দেখে নিয়েছি। ওইখানে মোরাম টোরাম দিয়ে যারা ঠিকভাবে ব্যবসা করতে পারে সেরকম পরিস্থিতি আমরা। এদিন এলাকার বিভিন্ন দোকানদারদের সাথেও কথা বলেন তিনি, শোনেন তাদের অসুবিধার কথা। অন্যদিকে রবিবার রানীগঞ্জ বাস স্ট্যান্ড চত্বরও পরিদর্শন সারেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বাস স্ট্যান্ডে কি কি অসুবিধে রয়েছে এদিন তাও খতিয়ে দেখেন মেয়র।
বাস স্ট্যান্ডে শৌচাগারের সমস্যা রয়েছে, বিশেষত মহিলা শৌচাগারের সমস্যা রয়েছে রানীগঞ্জ বাস স্ট্যান্ডে। তা খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশও দিয়ে গেলেন মেয়র। যাত্রী প্রতীক্ষালয়টিকে ঢেলে সাজানোর পাশাপাশি বাস স্ট্যান্ডে গেট নির্মাণের কথাও জানালেন তিনি। সুবিধা আছে, তো সেটা নিজে চোখে এসে দেখলাম। যে টয়লেটগুলো আছে, মহিলা টয়লেট অবস্থা একটু খারাপ আছে। ন্যাচারালি মহিলারা আসেন কিন্তু খুব প্রয়োজন তো হবেই। প্লাস প্যাসেঞ্জার সেট যেখানে আছে, যেখানে প্যাসেঞ্জাররা ওয়েট করবেন, সেখানে ফ্যান ট্যান নেই, একটু লাইটের অভাব আছে। আরও কিছু রিপেয়ারের কাজ লাগবে, গেটের একটু কাজ বাকি আছে। আমি দেখছি গেট লাগানোই হয়নি, সেগুলো দেখতে এসেছি। আমরা খুব তাড়াতাড়ি কাজগুলো আস্তে আস্তে স্টার্ট করি। বাস স্ট্যান্ডটা যেন বাস স্ট্যান্ডের মতো হয়, সবাই যেন প্যাসেঞ্জাররা যখন বাসের জন্য ওয়েট করবেন বা ড্রাইভার খালাসি যারাই থাকবেন, তাদের যাতে অসুবিধা না হয়, তারা যেন এটা ইউজ করতে পারেন, সেরকম আমরা করবো। সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে, তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক, আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also.
and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। কেন্দ্রের বিজেপি সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আসানসোলের গুজরাটি ভবনে এক কর্মী সভায় যোগ দিয়েছিলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন তিনি। নানা ইস্যুতে আক্রমণ করলেন রাজ্যের শাসক সরকারকে। কেন্দ্রের বিজেপি সরকারের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আসানসোলের গুজরাটি ভবনে এক কর্মী সভায় রবিবার উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন সায়ন্তন বসু। কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। কেন্দ্রের ইউপিএ সরকারের আমলে 5 বছরে পশ্চিমবঙ্গ সরকারকে 2 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে এনডিএ জামানার তুলনা টেনে তিনি জানান, বিগত 5 বছরে রাজ্য সরকারকে 4.5 লাখ কোটি টাকা দেওয়া হয়েছে। এরপরেও 21 ও 22 মার্চে রাজ্য সরকারের জন্য 1300 কোটি টাকা ধার্য করেছে কেন্দ্রের মোদী সরকার। এরপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী 56,000 কোটি টাকা বকেয়ার কথা বলছেন, অথচ জিএসটি থেকে রাজ্য সরকারের আয় বেড়েছে। এভাবেই রাজ্যের বর্তমান শাসক সরকারকে আক্রমণের নিশানায় রাখলেন সায়ন্তন বসু। নির্দিষ্ট সময় লকডাউন সুষ্ঠুভাবে পালন না করলে যা 3 কোটিতে পৌঁছতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। করোনা মোকাবিলায় বর্তমান রাজ্য সরকারের ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। মহারাষ্ট্রের সাথে তুলনা টেনে বর্তমান রাজ্য সরকারকে করোনা প্রসঙ্গে খোঁচা দিলেন সায়ন্তন বসু। তবে আপনি অমিতজিকে সভা করতে দেখেছেন, এখন ঠিক সেভাবেই সভাগুলো আমরা চালাবো। 25-50 জনের বেশি মিটিং আমরা এভাবে করবো না, ভার্চুয়ালি করবো। 25-50 জনের দিয়ে এলাও, কারণ সরকারেরও গাইডলাইন আছে, আমরা সরকারের গাইডলাইনটাই মানব। দেখুন, আমি আপনার অভিযোগ অস্বীকার করব না, সমস্যা কিছু আছে। আমি আজকে কথাও বলেছি কয়েকজনের সঙ্গে, কিন্তু সেই সমস্যা এত গভীর নয় যেটা সমাধানও সম্ভব নয়। সবাই পার্টির কার্যকর্তা, দৃষ্টিভঙ্গি একটু আলাদা আলাদা থাকতে পারে, সবাই মিলেমিশে পার্টির ব্যানারে কাজ করে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আমফানে দুর্গতদের ত্রাণ পাঠানোর উদ্দেশ্যে রওনা দিল বিশেষ বাস। দেবাশিস ঘটক স্মৃতিরক্ষা কমিটির পক্ষে বিশেষ বাস ত্রাণ পাঠানোর উদ্দেশ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিল আসানসোল থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। হাজার প্যাকেট খাদ্যদ্রব্য, পাশাপাশি জামা কাপড় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আমফানে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার দুর্গতদের পাঠানোর উদ্দেশ্যে দেবাশিস ঘটক স্মৃতিরক্ষা কমিটির পক্ষে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়। রবিবার বিভিন্ন সামগ্রী নিয়ে দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে
বাসটি রওনা দিল। রবিবার আসানসোলে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। আচমকা লকডাউনে মানুষ আবদ্ধ হয়ে পড়ে, সমস্যায় পড়ে দিন আনা দিন খাওয়া মানুষজন। 3 মাসে একমাত্র সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যার কথা শুনেছে ও তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্যের বর্তমান শাসক সরকার। অন্য কোনো রাজনৈতিক দল এগিয়ে আসেনি সাধারণের সমস্যা সমাধানে, এমনটাই জানালেন মন্ত্রী মলয় ঘটক। করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র ভূমিকার সমালোচনা করেন তিনি। তাকেও আক্রমণের ইশারা রাখলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। হঠাৎ একদিন রাত্রিবেলায় লকডাউন ঘোষণা রাত 12টার থেকে মানুষ কিন্তু ঘরে আবদ্ধ হয়ে গেছিলেন। যারা রোজ আনেন রোজ খান তাদের রোজগার বন্ধ হয়ে গেছিল। কিন্তু এই দীর্ঘ 3 মাসে রাস্তাতে অন্য কোনো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ছাড়া কাউকে আমরা দেখতে পাইনি। অন্য কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী কিংবা এমপি এমএলএ কাউকে কিন্তু রাস্তায় বেরোতে দেখিনি। এমনকি আমাদের এই অঞ্চলের যিনি এমপি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি এই দীর্ঘ সময়ের মধ্যে একবারও এলাকায় এলেন না যে এলাকার মানুষ কিভাবে এই 3 মাস কাটালেন, এলাকার মানুষ কিভাবে এই 3 মাস খেয়ে পড়ে বেঁচে থাকলেন, সেই খবর কিন্তু তিনি দিতে এলেন না। আমি একটাই কথা বলবো যে যারা দুঃখের সময় থাকে না, যারা মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ান না, তাদের মানুষের কাছে যাওয়ার কোনো অধিকার থাকতে পারে না। দীর্ঘদিনের অত্যন্ত প্রিয় মানুষ বিশ্বনাথ সিং সঞ্জিত সহ আপনারা দেখতে পাচ্ছেন এই বাস ধীরে ধীরে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল রবিবার। করোনা আবহে রক্তের আকাল মেটাতে বিভিন্ন সংগঠনের পক্ষে একদিকে যেমন আয়োজন ছিল রক্তদান শিবিরের, তেমনি পরিবেশ বাঁচাতে বিভিন্ন কলকারখানার মালিকদের কারখানা চত্বরে গাছের চারা লাগানোরও বার্তা দেওয়া হলো। দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত 4 নম্বর বোরো ক্লাব সমন্বয় কমিটির পক্ষে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন ছিল রবিবার। দুর্গাপুর সাব ডিভিশনাল ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ আগস্তি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, মহকুমা শাসক অনির্বাণ কোলে প্রমুখ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের উদ্বোধন সারেন উপস্থিত অতিথিরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 4 নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি প্রমুখ। দুর্গাপুরের সগরভাঙ্গার জোনাল সেন্টারে বিশ্ব রক্তদাতা দিবসে আয়োজিত রক্তদান শিবিরে এলাকার বিভিন্ন কলকারখানার মালিকদের কাছে মেয়রের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আবেদন রাখা হলো গাছ লাগানোর। এর পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের তরফে আয়োজিত রক্তদান শিবিরগুলিকে উপযোগী করে তোলার বার্তাও দেওয়া হলো আয়োজিত কর্মসূচির মাধ্যমে। এদিনের কর্মসূচিতে উপস্থিত 4 নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি কি জানালেন শুনবো। যে রক্তদান শিবির করা শুধু নয়, রক্তদান শিবির যেদিন করবেন সেদিন এই ডেটটাকে রেজিস্টার করা, ফিক্সড করা, তাতে ব্লাড ব্যাংক জানবে। এই সংস্থার কাছ থেকে আমরা প্রত্যেক বছর এই দিনে আমরা ব্লাড পাবো এবং সর্বোপরি আমরা আজকে একটা অভিনব কর্মসূচির সূচনা করলাম। এখান থেকে আমরা প্রায় 50টা অধিক শিল্প কলকারখানার মালিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহানাগরিকের উপস্থিতিতে আমরা কলকারখানার মালিকদেরকে অনুরোধ করলাম যে আপনার নিজস্ব কলকারখানার সামনে আপনারা প্রায় 50টি করে গাছের চারা লাগাবেন এবং দুর্গাপুর শিল্পনগরীকে দূষণের হাত থেকে রক্ষা করবেন। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, दुर्गापुर। रानीगंज के रानीसर कदमडांगा जोड़ा मंदिर इलाके में जरूरतमंद लोगों के बीच मास्क और सैनिटाइजर बांटा गया। पब्लिक टाइम्स एवं ग्लोबल डायग्नोस्टिक्स द्वारा संयुक्त रूप से ग्रामीणों को मास्क और सैनिटाइजर दिया गया। कोरोना वायरस से बचाव के लिए मास्क पहनना और सैनिटाइजर का प्रयोग करना अनिवार्य कर दिया गया है। इसके बावजूद भी देखा जा रहा है कि बड़ी संख्या में लोग बिना मास्क पहने ही घूम रहे हैं। इसी बात को ध्यान में रखते हुए पब्लिक टाइम्स न्यूज चैनल और ग्लोबल डायग्नोस्टिक हेल्थ केयर द्वारा संयुक्त रूप से रानीगंज के रानीसर स्थित कदमडांगा जोड़ा मंदिर इलाके में जरूरतमंद लोगों के बीच
मास्क और सैनिटाइजर बांटा गया। यहाँ सैकड़ों की संख्या में लोगों को मास्क एवं सैनिटाइजर उपलब्ध कराया गया। इस दौरान ग्लोबल के डायरेक्टर हर्षवर्धन खैतान और डॉक्टर मनोज कुमार ने कहा कि हमें सूचना मिली थी कि उस इलाके में लोगों के पास मास्क एवं सैनिटाइजर की कमी है। इसके बाद उन तमाम लोगों को मास्क और सैनिटाइजर उपलब्ध कराया गया है। अभी जिस प्रकार से कोरोना वायरस का प्रकोप देखा जा रहा है, उसे लेकर हर किसी को जागरूक तथा सावधान रहने की जरूरत है। आज हम लोग पब्लिक टाइम्स की तरफ से यहाँ पे मास्क एवं सैनिटाइज़र के वितरण के लिए आए थे। आप लोगों को जैसे पता है कि ये कोरोना का संक्रमण काल चल रहा है, इसमें ऊपर से WHO एवं हम लोग की सरकार के हिसाब से जो हिदायत है, हम लोगों को अपने आप को बचा के रखना है। उसके लिए हम लोगों को अपनी सुरक्षा के लिए मास्क पहनना है एवं सैनिटाइज़र का इस्तेमाल करना है। तो आज यहाँ पे आके हम लोगों ने यहाँ की ये जो लोकल मंदिर की कमेटी है, श्री श्री संकट मोचन हनुमान जी मंदिर, उनके साथ मिलके हम लोगों ने यहाँ पे ये बहुत मतलब जिसको मन को सुकून देने वाला काम है, लोगों में मास्क का और सैनिटाइज़र का वितरण किया है। और सभी से हम लोग अनुरोध करते हैं कि वो लोग इसका जैसा निर्देश है उसके हिसाब से इसका इस्तेमाल करें। और भविष्य में भी हम लोग इन लोगों के साथ खड़े हैं। कोई भी चीज़ अगर हम लोगों के संज्ञान में लाई जाएगी, हम लोग इनके मदद के लिए तत्पर रहेंगे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। कॉमर्शियल माइनिंग के खिलाफ ट्रेड यूनियनों ने कोल इंडिया में हड़ताल पर जाने की धमकी दी है। आसनसोल में हुई बैठक में ट्रेड यूनियनों के प्रतिनिधियों ने आंदोलन की रणनीति तैयार की। केंद्र सरकार के कॉमर्शियल माइनिंग के फैसले का विरोध कर रहे ट्रेड यूनियनों ने अब अपना आंदोलन और तेज करने की चेतावनी दी है। रविवार को आसनसोल के कोलियरी मजदूर सभा कार्यालय में ट्रेड यूनियनों ने की बैठक, जहां आने वाले दिनों में आंदोलन की रूपरेखा तय की गई। वरिष्ठ एटक नेता एवं पूर्व राज्यसभा सांसद RC सिंह ने कहा कि ट्रेड यूनियनें शुरू से ही कॉमर्शियल माइनिंग का विरोध कर रही है और उनकी मांग है कि कोयला खदानों का निजीकरण बंद किया जाए। उन्होंने कहा कि आगामी 18 जून को CMD को ज्ञापन सौंपा जाएगा और हड़ताल की नोटिस दी जाएगी। आगामी 3 जुलाई को कोल इंडिया में हड़ताल हो सकती है। ट्रेड यूनियनों के प्रतिनिधियों ने कहा कि कॉमर्शियल माइनिंग के खिलाफ जो आंदोलन चल रहा है, उसमें सभी यूनियन एकजुट होकर शामिल हुए हैं। एजेंडा हम लोग का है कि कॉमर्शियल माइनिंग देना बंद करो। इसके बाद हम लोग का है नो प्राइवेटाइजेशन और कोल इंडिया का CMPDI को कोल इंडिया से बाहर ले जाना नहीं चलेगा। 940 मेडिकल ग्राउंड पर जो लोगों का रिप्लेसमेंट होता था वेटरनों की बात से, वो चालू करो। और हाई पावर कमेटी जो बना कंट्रैक्टर वर्कर के लिए, उनका चालू करो। ये 5 पॉइंट लेकर के हम लोग 18 तारीख को अब तय होगा। CMD ऑफिस में कहेंगे तो सब लोग तय होगा। CMD ऑफिस में मांग पत्र पेश करेंगे, जुलूस करेंगे, रैली करेंगे और इसके बाद वहाँ एक स्ट्राइक का नोटिस देंगे। तो स्ट्राइक शायद 18 को दे रहे हैं तो 14 दिन बाद 3 जुलाई पड़ेगा, 2 या 3 जुलाई को हम लोग स्ट्राइक पे जाएंगे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर के बिरला सीमेंट कारखाने में ठेका श्रमिकों ने पूरे वेतन का भुगतान किए जाने की मांग पर प्रदर्शन किया। किसी को ज्यादा तो किसी को कम वेतन मिलने से नाराज ठेका श्रमिक कामकाज बंद कर आंदोलन में शामिल हुए। सीमेंट कारखाना प्रबंधन ने 5 दिनों में पूरा वेतन देने का आश्वासन दिया है। बिरला कॉरपोरेशन की इकाई दुर्गापुर सीमेंट वर्कर्स के ठेका श्रमिकों ने पूरा वेतन भुगतान करने की मांग पर प्रदर्शन किया। वेतन में कटौती से नाराज सीमेंट कारखाने में कामकाज बंद कर सैकड़ों की संख्या में श्रमिक कारखाने के गेट के पास इकट्ठा हुए और वेतन भुगतान की मांग पर प्रदर्शन किया। गेट के बाहर धीरे धीरे श्रमिकों का जमावड़ा बढ़ता जा रहा था। ऐसे में उत्तेजनापूर्ण स्थिति उत्पन्न हो गई थी। आखिरकार इस गतिरोध को समाप्त करने के लिए बिरला सीमेंट कारखाने के अधिकारी सामने आए। सूचना पाकर
दुर्गापुर नगर निगम के एमआईसी धर्मेंद्र यादव और वारिया पुलिस फाड़ी के प्रभारी सुदीप तो प्रमाणिक भी मौके पर पहुंचे। उन्होंने सीमेंट कारखाने के श्रमिकों से वार्ता की, लेकिन श्रमिक इस बात को लेकर आखिर तक अड़े रहे कि उन्हें मई महीने के पूरे वेतन भुगतान का लिखित आश्वासन देना होगा। सीमेंट कारखाना प्रबंधन एवं श्रमिकों के बीच पूरे वेतन के भुगतान को लेकर गतिरोध देखा गया। हालांकि आपसी बातचीत के जरिए बीच का रास्ता निकालने का प्रयास किया गया। सीमेंट कारखाना प्रबंधन द्वारा पूरे वेतन के भुगतान के लिए उन्हें 5 दिनों का समय दिया गया है। ठेका श्रमिकों ने बताया कि सीमेंट कारखाना प्रबंधन द्वारा श्रमिकों को जब भी ड्यूटी पर बुलाया गया, श्रमिकों ने कारखाने में पहुंचकर कामकाज किया है। लॉकडाउन की वजह से रोटेशन के आधार पर श्रमिकों को ड्यूटी दी जा रही थी। जब वेतन भुगतान का समय आया तो देखा गया कि उन्हें मई महीने के पूरे वेतन का भुगतान नहीं किया गया है। वेतन में भारी कटौती की गई है। जिस श्रमिक ने महीने में जितने दिन ड्यूटी की है उसी हिसाब से वेतन भुगतान किया गया है। ऐसी स्थिति में श्रमिकों के सामने गंभीर संकट खड़ा हो गया। जानकारी देवाटा ऑफिशियली भाव दिलाम ना সেই জন্য আজকে সব এই দোষীটা পাচ্ছি কি তুমি লিখিত এই যদি লিখিত দিতাম তো ওই প্রুফ থাকতো মুখে মুখে বলে বলে আমরা করেছি এখন আমরা দোষী চলে আসছি কি বন্ধ করে রেখেছি। एमआईसी धर्मेंद्र यादव ने कहा कि सीमेंट कारखाने में वेतन भुगतान को लेकर चल रहे गतिरोध को आपसी बातचीत के जरिए सुलझाने का प्रयास किया गया है। कल से जो अभी तक हुआ बात से ही समझ गए आप लोग कि कोई किसी का इच्छा नहीं है करने का, लेकिन मजबूरी है। किसी को एक को मिल चुका है, किसी को नहीं मिला है। किसी को 31 दिन हो गया है, किसी को 18 दिन हुआ। ये कहीं ना कहीं लगता है कि कोई कहीं भी कोई भी रीजन हो, कहीं ना कहीं थोड़ा सा चूक हुआ है। तो मेरा विशेष अनुरोध है कि वो जैसे हो सके 26 दिन का सबका पेमेंट का व्यवस्था किया जाए। दूसरा, ये बाद में जो थर्ड या फोर्थ स्टेज जो लोग हैं जो वर्कर को ऐसा बोलते हैं, धमकाते हैं, ये चीज़ ना हो। बात करने का भी तरीका है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।